গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ছাড়া নীরব তো খারাপ ছিল না, ও তো ভালো ছিল। তো খারাপ কথা বলার তো বা কিছু মনে করা কোনো প্রশ্নই ওঠে না। খারাপ ছেলে না সেটা আমিও জানি, তারপরও একটা চিন্তা না থাইকাই যায়। ও আমার বিয়ের প্রস্তাব দিয়াই যাইতেছে। যেখানে আমার বড় বোনের বিয়ে হয় নাই সেখানে আমি কেমনে বিয়ে করি কত? আমি বিয়ে করছি, আমি আপনাকে বলছি? হ্যাঁ, শুধু বাড়তি আলাপ করেন। হায় হায়, আপনি তো পয়লা কইছেন যে আপনি বিয়ে করে হারাইছেন, এখন আবার কি কইতাছেন? আমি আপনার সাথে ফাইজলামি করছি, আপনি ফাইজলামি বুঝেন না, আমি আপনার সাথে ফাইজলামি করে কথা বলছি। যদি বলি আমি তোমাকে দেখার জন্য ঢাকায় এসেছি, তুমি বিশ্বাস করবে? কেন বিশ্বাস করব? যে মানুষ আমাকে ফোন করে না, আমাকে মনে রাখে না, সে আমাকে দেখতে চলে এসেছে। তুমি তো রাজার বাগদত্তা, সেই জন্য কখনোই তোমার দিকে নজর দিইনি। বন্ধুর মর্যাদা কখনো নষ্ট করবো না, বন্ধুকে কষ্ট দেওয়া হয়ে যায় না। ফার্স্ট ক্লাস! কি বলবো, তুমি নিজের হাতে পাকেট করে যেভাবে আমার জন্য কফি বানাই লিয়ে আইলে, তুমি তো এক প্রকার আমাকে ঋণী বানায় ফেললে। এই ঋণ আমি শোধ কি করে বলা? সেটা তো আমি জানি না, কিন্তু ঋণী বানানোর কি হলো? তুমি আমার বাসায় আসছো, আমি তোমাকে কফি বানায় খাওয়াবো না? তুমি এত বড় লোকের মেয়ে, সেই মেয়ে নিজের হাতে পাকেট করে যে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলে। অথচ ঝিনুকের সাথে আমার এতদিনের একটা সম্পর্ক, ওর বাড়ির সামনে দিয়ে কতবার আমি ঘোরাঘুরি করি, যাওয়া আসা করি। আমার জন্য কি বলবো, কফি দূরে থেকে এক কাপ চাও জীবনে খাওয়ায়নি, অফারও করেনি, জানো? শোনো বুলেট ভাই, ঝিনুকদের বাসায় অনেক কাজের লোক আছে, তারাই চা বানায়। তো তুমি যদি চা খেতে চাও, তারাই তোমাকে চা বানিয়ে দিবে। কিসের কাজের মেয়ে? কাকে লেরে কাকে লাগছো? হাবিব চেয়ারম্যান যে কিপটা কি বলবো তোমাকে? মানে কাজের মেয়ে, কাজের লোক রাখা দূরে থাক, আমি যে তার মেয়ের জামাই হব, মানে কি বলবো, 2 কেজি মিষ্টি এতদিন আমার বাড়িতে পাঠানি, জানো? আমার কথা যদি বলে থাকো, আমি এই পর্যন্ত 1 মণ মিষ্টি ঝিনুকদের বাড়ি পাঠিয়েছে। বুলেট ভাই, আমার মনে হয় কি ঝিনুক আসলে তোমাকে পছন্দ করে নাই। ও তো অনেক ফাস্ট একটা মেয়ে। ঠিকই ধরেছে, চুল করেছে আগুন কালার। রোমিও যখন ওকে ঢাকায় নিয়ে আছে, পাট দিয়েছে, অভিনেত্রী বানাচ্ছে, তখনই তার চোখ পাল্টি শুরু হয়ে গেল। একদম চোখের ভিতরে পড়েছে কি জানো? টিনের সানগ্লাস। বড় বড় লাইকা হওয়ার চিন্তা সে এখন বিভোর। এখন সে বিয়া করতে চায় না, কিন্তু ওর বাবা মানে ওর ড্যাডি ওকে 1 মাসের মধ্যে বিয়া দিয়ে হাত পাও ধুয়ে ফেলতে চাচ্ছে। মেয়ে যাতে বিপদে না যায়, একটু ঠিঙ্কা চেকা আছে, এই জন্য ওই বিপদে যাতে না যায়, ওকে আমার বিয়া করে ঠিক করতে হবে। মেয়ে যদি বিয়ে করতে না চায়, তাকে যদি তুমি জোর করে বিয়ে করো, তাহলে তো এই সংসার কখনোই সুখের হবে না। ইনফ্যাক্ট এই সংসার টিকবেও না। তুমি তো ভুল করতে যাচ্ছ। ইচ্ছে করে করছি তো। বিয়া করা আমার প্রয়োজন। একটা বিয়া করে বিয়ার রাতের ফাড়াটা আমি কাটাতে যাচ্ছি। আমি যতবার বিয়া করতে গেছি ততবার একটা না একটা ফাড়া এসে আমার কপালে জুটেছে। এবার আর থামবো না, বিয়া আমি করবই। বিয়া করার পর সংসার যদি লাউ থেকে, তারপর আমি বিয়া করবই। বিয়ে করার তোমার এত ইচ্ছে, এত প্রয়োজন, তুমি ঢাকায় আসো, অভিনয় তো ভালোই পারো। কয়েকদিন দেখবে কন্টিনিউয়াসলি তুমি যদি অভিনয় করো, তুমি যদি হিট হয়ে যাও, কত সুন্দরী মেয়ে পেয়ে যাবা তুমি। সুন্দরী মেয়েরা লাইন দিয়ে থাকবে তোমার আগে পিছে বিয়ে করার জন্য। আরে তোমার কথা শুনে পরানটা জুড়ে যাচ্ছে। এই পরামর্শ আগে পাইলে আমি ঝিনুকের খপ্পরে পড়তাম না। তুমি আপন মানুষ, সেই জন্য ডাইরেক্টলি তোমাকে এই কথাটা বললাম। তুমি আপন মানুষ, তোমাকে বলতে লজ্জা নাই। ঝিনুক সুযোগ পেলে আমাকে অপমান করে।
আমি শুধু ভালো হয়ে গেছে সেই জন্য এর কোনো প্রতিবাদ করি না জানো। বিয়ে হলে দাওয়াত দিও, বিয়ে খেয়ে আসবো। আর যদি বিয়েটা না হয় তাহলে ঢাকায় চলে আসো, অভিনয়টা স্টার্ট করো, আর যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি করবো সবকিছু। তোমার কথা শুনে 14 ইঞ্চি সিনা আমার 44 ইঞ্চি হয়ে গেছে, সাহস আমার বাইরে গেছে। ঝিনুক যদি আমাকে পাত্তা লাও দেয়, আমিও উল্টো পাত্তা দেবো না, বিয়ে ভাঙে চলে আসবো ঢাকা শহরে। কফির জন্য অনেক ধন্যবাদ, তোমাকে অনেক কষ্ট দিলাম, এখন আমি যাই, ভালো থেকো। ঠিক আছে, কিন্তু বুলেট ভাই এরপর যখন ঢাকায় আসবা অবশ্যই আমাকে ফোন দিবা এবং আমার বাসায় আসবা। অবশ্যই। সাবধানে যেও। ভালো থেকো। একটা রিক্সা নাই, এটা কোনো কথা হইল? আরে কুসুম, কোথায় যাচ্ছ? তুই শপিং এ যেতেছি, কেনাকাটা ছিল। কি বলো, একা যাচ্ছ এভাবে? বাসার কাউকে নিয়ে নিতা, কিন্তু মাথা ঠিক আছে, এলাকার অবস্থা তুমি জানো না কি রিস্কি একা বেরোনো। তুমি না, আচ্ছা এক কাজ করো, আমার গাড়ি নিয়ে যাও। আমি কেন আপনার গাড়ি নিয়ে যাব? ভাই রে, আমরা এত বড় লোক না, মাইলের পর মাইল হাঁটা আমাদের অভ্যাস আছে। কুসুম, তোমার না অনেক কিছু আমার ভালো লাগে, একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হলো তোমার আনএথিক্যাল জিদ। এই জিদের কোনো মানি নাই। আরে বাবা, তুমি বাইরে যাচ্ছ, আমি তোমার সেফটির জন্য গাড়ি দিতে চাচ্ছি। তাছাড়া আমার গাড়ি গ্যারেজের মধ্যে বসে আছে, আমার ড্রাইভারও বেকার বসে আছে। একটু যদি হেল্প নাও তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত অশুদ্ধ হবে, কারণ আমার মতো আপনার বাড়িতে আরো অনেক ভাড়াটি আছে, তারাও তো প্রতিদিন বাইরে যায়, রাস্তায় হাঁটে। কই, আপনি তো আমার মতো তাদেরকে গাড়ি অফার করেন না? করেন? আমি না তোমার কথাবার্তা কোনো মানি খুঁজে পাই না। আমি কি আমাদের বিল্ডিং এর অন্য কাউকে ভালোবাসি? ভালোবাসি না। এই যে কুসুম, কুসুম হলো আমার ভালোবাসার নাম, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। ভালোবাসার মানুষের সাথে যদি অন্যদেরকে মিলিয়ে দাও তাহলে চলবে? একদমই চলবে না। এই যে তুমি আমার সাথে দাঁড়িয়ে কথা বলছো, এর বাড়ির কেউ কি পারতো তোমাকে দাঁড় করিয়ে কথা বলতে? পারতো না। তুমি আমার সাথে কেন দাঁড়িয়ে কথা বলছো তুমি বুঝো না? তুমি জানো না? আমার তো কিছু বোঝার দরকার নেই, আপনি এখন বাসায় যান, আমার কাজ আছে। এ কুসুম, আমি তোমার সাথে যাই, তুমি সারাক্ষণ নিরাপত্তা পাবা, তো কেউ তোমার সাথে কথা বলতে সাহস পাবে না। আমি যাই। হ্যাঁ, আমার আপনার সাহায্যের দরকার নেই, আমি একা চলতে অভ্যস্ত। তাছাড়া আমি সবসময় স্বাধীনতা বজায় রেখেই চলি, তো নিরাপত্তার অভাব আমার হওয়ার কোনো কারণ নেই। তোমাকে নিয়ে না আমার দুঃখ একটাই, তুমি আপন মানুষ চিনলাম না। যাকে আমি সব সময় ছায়ার মতো আগলে রাখতে চাই, সে মানুষটাই আমাকে বুঝলো না। আপনার কথার অর্থ আমি বুঝি। শুনেন, এখন বাসায় যান। আপনার সাথে যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি কথা না বলতাম না, তখন আমার কাজটাই শেষ হয়ে যেত। হ্যাঁ, আমি তো তোমার বিরাট ক্ষতি করে ফেললাম, তোমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, তাই না? এটার জন্য তো আমার বিশাল বড় একটা শাস্তি পাওয়া উচিত। আমার এখন চিন্তা লাগতেছে, আমার অস্থির লাগতেছে। এই, আপনি আমার যাইতে দিবেন নাকি আমি বাসায় ফিরে যাব? আচ্ছা ঠিক আছে, যাও। ফাইন। এই ধরনের বিরক্ত আর করবেন না। আরে এই খালি আমি তোমাকে শান্তিতে থাকতে দিব না, অন্তত বিয়ের আগ পর্যন্ত। ভালো ভাই, চা ঠান্ডা হয়ে যাইতেছে। আমি কই কি, এইভাবে শুয়ে বসে থাকলে শরীরের মধ্যে তো জং ধরে যাব। ঘরের মধ্যে এইভাবে কতক্ষণ বসে থাকা যায়? চলেন বাড়িতে একটু ঘুরে আসি। ও, কোনো সুনির্দিষ্ট কাম ছাড়া বাড়ির কতক্ষণ ঘোরাফেরা করা যায়? তাছাড়া বাড়ি গেলে তো খালি খরচা। সেদিন দেখলি না, কিচ্ছু খেলাম না, এক গ্লাস পানি খেলাম 2 টাকা নিল, লাস্ট সময় গেলাম 10 টাকা দিল। বেশি উল্টা পাল্টা খরচা করা যাবো না, সামনে বিয়ার প্রস্তুতি চলতেছে। তোমার টাকার অভাব আছে, দালালি করে তো মেলা টাকা কামাইছো। আচ্ছা কত, এই টাকাটা কে খাইবো? খাইবো কিন্তু মানে আমার বউ খাইব, বউর পেটের মধ্যে থেকে যে বাচ্চা কাচ্চাগুলো আসবো ওরা খাইব। হন, আমি চিন্তা করতেছি এই ঢাকা শহরে আর থাকবো না, গ্রামে চলে যাবো। আমি আবার দালালি ব্যবসা শুরু করবো। দালালির ব্যবসার মতো টাকা পয়সা অন্য কোনো ব্যবসার মধ্যে নাই। দালালি আমার দ্বারা হইব না। তাছাড়া আমি বুলেট ভাইয়ের লগে তাছিলামই, 1 ডেসিমিল জায়গা আমি বেচতে পারি নাই। অথচ তোমরা 2 ভাই দেখো বিঘেই বিঘেই জমি সাহেবরে কিনে দিছো। আমার কপালটা হইতেছে পুরা কপাল, ব্যবসা তো হইল না, হইলেই না, এই বয়সে বিয়েটাও হইল না। একটা ঘটকরে যাওয়া লাগাইছিলাম, এর কোনো খোঁজ খবরও নাই। ওরে যদি আমি রাস্তায় পাই, ওরে ধরে আমি পিটামু। তুই যে বিয়ে করবি নিকে চাস, বউ কেউ করে পারবি তুই জানোস?
একটু বউ বলতে কত খরচা? আমি ঘটকের কইয়ে রাখছি যে মায়ার 2-3 বার সারাসারি আছে অথচ টাকা পয়সার অভাব নাই, তাতে আমার কোনো আপত্তি নেই। এটা তোর পারবো না এমন রে। ও তুই যে কলি যে 2-3 বার সারাসারি হইলি তোর কোনো আপত্তি নাই, তাহলে না ওই 35 বয়স তোর থেকে বেশি হবো। তুই কি বুড়া মানুষ বিয়ে করবি? জীবন ধারণের জন্য বিয়ে হইতেছে একটা অনিবার্য উপায়। আমার সামনে একটা নারী চলাফেরা করবে, আমার কথায় উঠবে বসবে, এইটা হইলে আমি মেলা খুশি, মহা খুশি। ট্যাক্সিং পাগল কয় কি কে? বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, পাওয়ারফুল লোকজন কামাই করে এনে বই খিলানোর পরে বইয়ের কত উঠবস করে, আর তুই বইটা খাবি, বোতর কত উঠবস করবো? হ্যাঁ করবো না কে? তোর তো সাইজ তো উঠতে বসতে গেলে ফুটবলের মতো নাচতেই বল। কুসুম, সরি, আমি আসলে হুট করে চলে আসলাম। একটা জরুরি কাজে আসছিলাম তোমাদের বাসায়। তো কি আপনার জরুরি কাজ? আমি শিউলি আপার সাথে একটু কথা বলতে আসছিলাম, একটু ডেকে দিবা? শিউলি আপার লগে? হুম। আমি না আপনারে কইছি শিউলি আপা গ্রামে গেছে। এই আপনার না মতলব ভালো না, আপনি আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছেন, নাহলে এখানে আসার কারণ কি? শুনেন, আমরা আর একটা মাস আসি, এরপর বাড়ি ছাইড়া দিতেছি, এর মধ্যে কোনো ঝগড়াঝাটি আমি চাই না। এখন এইভাবে বলতেছো? হুম, দেখো আমি এখন তোমার বাসায় আসছি না, আমি তো তোমার মেহমান, আমি তো শত্রু হলেও তুমি এভাবে কথা বলতে পারো না আমার সাথে। প্লিজ, ওই ভালো ব্যবহারটা দেখানো উচিত। আমি আপনার সাথে মোটেও খারাপ ব্যবহার করতেছি না, আমার মনে যন্ত্রণা হইলেও আমি সব কিছু চুপচাপ সহ্য করতেছি। যাই হোক, হাজার হইলেও তো আপনি বাড়িওয়ালা ছিলে। এবার কোন কি সংবাদ নিয়ে আইছেন? আমার বাসায় একটা দাওয়াত আছে, ওখানে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আসবে। বাবা বললেন যে গিয়ে ওদেরকে দাওয়াত দিয়ে আসো, তাই তোমাদেরকে দাওয়াত দিতে আসলাম। সরি, আঙ্কেলরে বললেন যে এই মুহূর্তে দাওয়াত খাওয়ার মতো মন মানসিকতা আমাদের নাই, আমরা আসতে পারলাম না। আরে নীরব, কখন আসছেন? এই তো আপু মাত্র আসছি। খুব ভালো হলো, কফি খাবার মুড হচ্ছিল, আপনি মনে কফি বানিয়ে নিয়ে। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। না তখন কখন? হ্যাঁ নুপুর আপা, তুমি কিন্তু তাহলে জামাই আদর করতেছো, পরে দেখো বারে বারে আসবে। নীরব খুব ভালো ছিল, সে যদি আমাদের পরিবারের জামাতা হয় তাহলে আমি খুব খুশি হব। আপা, আমি এক পায়ে খারাপ, আপনি কুসুমের সাথে জাস্ট আমার বিয়ের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? পাত্রী আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনার পাত্রী পছন্দ হলে তো হবে না, আমারও পাত্র পছন্দ হইতে হবে, আর আমি যারা বিয়ে করব তার ব্যক্তিত্ব অনেক সুন্দর হইতে হবে। ওমা, নীরবের তো ভালো ব্যক্তিত্ব আছে। এই যে আমি এতদিন ধরে তোমাদের বাড়িতে আছি, আমি তো কখনো এই ছেলেটার খারাপ কিছু দেখিনি, সে অনেক ব্যক্তিত্ববান ছেলে। নুপুর আপা, আপনি এতদিন কই ছিলেন? আপনি যদি আর কিছুদিন আগে আসতেন তাহলে এতদিনে তো কুসুমের সাথে আমার বিয়ে হয়ে যেত। এটা বাদ দে হন, ওই পুরুষরা জন্মগ্রহণ করছি, কোনো উপায় নাই। বিয়ে করার পরে বইয়ের কথা উদ্বাস করা লাগবো। শোন, আমি এক কাজ করবো, ওই গ্রামে যাইয়া তোর পাত্রী আমি দেখবো, তোর বিয়ে আমি করামো, এবার তোর বিয়ে আমি ফাইনাল করে থাকবো। থ্যাংক ইউ বাবুল ভাই, তুমি আমার বিয়েটা নিয়ে মানে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছো, এই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কৃতজ্ঞতার কি আছে? বিয়া এটা নিজেরটা নিজের করা কঠিন হয়ে জায়গা। তাছাড়া আমি শুনছি বিয়া শাদী করেনি বলে স্বভাব আছে। তুই আমার আপন লোক না, এই যে একখানে আমরা একই ঘরের মধ্যে রয়েছি। এটা অবশ্য তুমি ঠিক কইছো। রোজাই আল্লাহ বাড়িতে ঘুরিয়ে আসি নাকি? চলো ঘটকের অফিসে যাই, ওখানে আমার বায়োডাটাটা দেওয়া আছে, দেখি ওই ঘটক শালায় কত দূর কি করলো। না না, ঘটক তো বিয়ে করবে নিয়ে পারবো না, তুই খামাখা খালি টাকা পয়সা নষ্ট করবি। তা তো কুইলামি, আগামী সপ্তাহে আমরা গ্রামে যাবো, আমরা একমাত্র কাম হবো তোর নিকে পাত্র খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে চলো ঘুরে আসি। ঘরে বসে থাকতে থাকতে শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে গা। তুই ঠিক কথা কেছিস কেথা, আমরা হলাম গ্রামগঞ্জের মানুষ, এই ঢাকা শহরে আমরা পোষাবো না। গ্রামে মনে কর যে পোলা মাংস না খেলাম, আটটার যাই খাই আর করে ভাতই খাই, মুক্ত বাতাসে মনে কর যে একদম নিঃশ্বাসটা যে নেবো, একদম একদম ফ্রেশ একটা নিঃশ্বাস, মনে কর যে আর কিছু না, শরীরে শক্তিটাও কিন্তু ঠিকঠাক আসবো।
আমরা হইতেছি দৌড়ে চলার মানুষ, এইভাবে বসে থাকলে কি চলে আমগো? ভাই ভাই কিন্তু আইডিয়া আছে শালা পুস্তকে যেতে আর ভালো থাকে না। পুরা পা নীরব কিন্তু পাগল, ওর সব কথায় তুমি লাই দিও না, তাহলে মাথার উপরে যদি একবার উঠে আর নামাইতে পারবা না। আচ্ছা বাবা, আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না, তোমরাই বলো। নীরব, যেহেতু তুমি মিষ্টি খাও না, তো তোমার জন্য ঝাল কিছু বানিয়ে নিয়ে আসি, এই নুডলস। না না আপা, আমি অন্য কিছু খাবো না। আমি জাস্ট আপনাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিতে আসছিলাম। কুসুম যাবে না, মনটাও খারাপ হয়ে গেছে। আসলে কুসুমের মনটা একটু খারাপ, শিউলি তো বাড়িতে নেই, এই জন্য ওর বোনের জন্য মনটা খুব খারাপ কয়েকদিন ধরে। না, আমার মনটা খারাপ আছিল, কিন্তু নীরবরে দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো বিরাট ভাগ্যবান, তুমি খুশি হয়েছো আমি আসছি। তুমি চাইলে আমি কিন্তু এসে তোমাকে সময় দিয়ে যাব। তোমার ব্যবহারে তো আমি অনেক খুশি হয়েছি, বিশেষ করে নূপুর আপার ব্যবহারে আমার অনেক খুশি লাগছে। এখন তাহলে আমি আসি। শোনেন, এইভাবে আসলে কিন্তু হবে না, একদিন একটু বলে কয়ে তারপরে আসবে, তাহলে আমি ভালো কিছু রান্না বান্না করে আপনাকে আপ্যায়ন করব। নুপুরা পা এবার কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। নূপুর আপা, আমি তাহলে একটু আসি, আমাকে কুসুম মনে হয় সহ্য করতে পারছে। আরে বড় লোকের ছেলে যে এরকম নাক কাটা হয় আমি জীবনে বলে দেখিনি। তুমি এইভাবে অপমান না করলেও ছেলেটা কিন্তু ভালো আছে, তোমাকে অনেক ভালোবাসে। নিজের কফিটা তো তারা দিয়ে দিলা, দেখলাম তো কার ভালোবাসা বেশি। কি বলো তুমি কুসুম? গেস্ট আসছে, গেস্টের সামনে কি গেস্টকে না দিয়ে আমি খাবো? ভালো করছো। কি মাখন, কেমন আছো? ভালো আছো? স্যার, আপনারা যার কাছে যাবেন ওনারা তো বাইরে চলে গেছে। হায় হায়, অন কি করতাম? তুই আর আগে বাবুল বাইরে একটা ফোন করি আবার না, অন কোনায় যাইও আমরা। বাবুল স্যারকে ফোন দেন। এই গাধাটা যে কই গেল, মানে এইদিকে বিয়ে দেশে গেছে, এই সুযোগে এরা যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছে। দাঁড়াও, আগে বাবুল রে ফোনটা দিয়া নি। তাড়াতাড়ি ফোন দাও, এমনি গরম লাগতেছে। এ রবি ভাই, কি বাসাও ভাই? তুমি তো সাংঘাতিক নিষ্ঠুর, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়ল? অনেক ঝামেলার মধ্যে আছি, ফাও পেছালের সময় এখন না। তুই এখন কই সেটা ক। আমি তো ভাই একটু সদরঘাটে আইছি আর কি, ওই বরিশালে জানা গো তো হুরুবার ঠেলেন কা, ওই যে কাউন্টারে খারাইছি টিকিট কাটার নিকা। বরিশাল? বরিশাল তোর কি কাজ? জগলু কই? আছে ভাই, জগলু আমার কাছেই আছে, ওই একটা জরুরি কাজে যাইতেছি আর কি। আরে বাবা, জরুরি কাজটা কি সেইটা আগে ক, সেটাই তো আমি শুনতে চাইতেছি। ওই একটা গেদি মানে ওই পাত্র দেখবেন নিয়ে যাইতেছি, অন্তর অন্তর থেকে দোয়া করে দিও ভাই, এবার যেন বিয়েটা পাকা করে ফিরে আসবে। দোয়া ঠোয়া পরে হইব, তুই বাসার চাবি কার কাছে রেখে গেছ? ওরকম বিশ্বস্ত কাহক পাইলাম না তো, তাই চাবিটা নিয়ে আসি। ও ভাই, তুমি হঠাৎ করে চাবির কথা হোস করতেছ কা? আরে আমি ঢাকা আসছি, ভিতরে ঢুকতে পারতেছি না তো চাবি ছাড়া। এখন তুই তাড়াতাড়ি চাবিটা দিয়া তারপর বরিশাল যা। রবি ভাই, কিছু মনে করো না, ওই মানে তুমি যেভাবে কইতে চাও, এখন যদি আমরা ইহিন থেকে রওনা দেই, তাহলে উত্তরে যাতে যাতে কমসে কম একটা দিন পার হয়ে যাবো। ভাই, কিছু মনে করো না, ওই তোমার হাতে কথাবার্তা কমে নিলে দেখা যাবে কি লঞ্চ ফঞ্চ দূরে আর আছি, টিকিটে পাওয়া যাবো না। তুমি এক কাম করো, একটা দিনের ব্যাপার তো, তুমি আপাতত ওই যে ওই রমজান দুলাভাই করে হনে যা কাটাও, আমরা কালকে চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই। আরে তোর বরিশাল লঞ্চে যাওয়ার দরকার নেই, আমি তোরে নিজে গাড়ির টিকিট কাইটা দিব। তুই দয়া করে আগে বাসায় এসে আমারে চাবিটা দে। আমি তো একা আসি নাই, তোর ভাবি মানে না ভিজাও আসছে। ও আচ্ছা, ঠিক আছে, নাফিজার জন্য না সাক্রিফাইস করলাম। তো ভাই, তুমি যত কোথায় ঢাকা শহরের জ্যাম ট্যাম বুঝতেছো তো, আমার বাসায় যাইতে কিন্তু মেলা দেরি হবো। তুমি এক কাম করো, ওই কুসুম করে শুনে যায় দুপুরের লাঞ্চটা সেরে ফেলা দাও, এর মধ্যে আমি আসতেছি। আচ্ছা তুই তাড়াতাড়ি এসে আমার ফোন দে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, রেহে দাও রেহে দাও। আচ্ছা কি কয়, কতক্ষণ এবার কতক্ষণ দাঁড়ায় থাকবো? আরে দাঁড়ায় কেন থাকবা, চলো কুসুমদের বাড়িতে যাব, চলো। এই মাখন ব্যাগ দাও, আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, এটা তোমার নতুন ভাবি, সালাম দাও। এরকম সুন্দরী ঢাকা শহরে বাবা, চলো। তুমি খারার উপরে এইভাবে মিথ্যা কথা বলে দিতে পারলা?
নিজের না তুমি ভালো মানুষ দাবি করো। এই শালা, আমি তো অবশ্যই ভালো মানুষ, এটা আবার দাবি করার কি আছে? শোন, ওই যে নাফিজা আর রোমিও আর আমার বাড়িতে এসছে। এখন দুপুরবেলা করে আন্দাবাড়ি করে খাওয়াবো কিটা? তুই খিলে বেড়াস? হ্যাঁ, যদি রান্দাবাড়ি করে খিলে বেড়াস তাহলে ফোন করে এখন ওকে আসবেন গিয়ে কইতেছি। না 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 লাগবো না, লাগবো না, ফোন দেওয়া লাগবো না। আমি রান্না বাড়ি করতে পারবো না, আমি একজন ক্রিয়েটিভ লোক, রান্না করা আমার কাজ না। ওরে বাবা রে বাবা, এমন ভাবে কতটা কইতেছাস মনে হতেছ তোকে আন্দাবাড়ি করে খিলানোর দায়িত্ব আমার। তুই মনিব আর আমি তোর চাকর। এখানে মনিবার চাকরের কথা আসতেছে কে? আপনি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, আমরা এক লগে থাকি, সেই হিসেবে দুইজনের কাজ ভাগ করে নিলাম, এটাই তো নাকি? এই তো এখন তো ঠিকই সরল পথে আসলি, এতক্ষণ তো খালি বড় বড় কথা কতছিলি।